তাহলে গত দুটো ক্লাসে বস্তু সংস্থার ফোর্স মডেলের যে সমস্ত কনসেপ্টগুলো ছিল তার বেশিরভাগ কনসেপ্টগুলো আমরা জেনে নিয়েছি। কিরকম ছিল সেটা হচ্ছে তোমার এই যে বস্তুর বলবিজ্ঞান বা সিস্টেম অফ পার্টিকেলস এর যে মেকানিক্স যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা দুটো কনসেপ্টের উপর বেস করে অ্যানালিসিস করব বলেছিলাম। একটা বলেছিলাম যে নিউটনস ফোর্স মডেল, যেখানে বলের ধারণা হচ্ছে মেন কনসেপ্ট। আরেকটা বলেছিলাম এনার্জি মডেল, যেখানে শক্তির কনসেপ্টটা হচ্ছে যে মেন। আর নিউটনস ফোর্স মডেলে এখানে দুটো পার্ট বলেছিলাম, একটা হলো তোমার কাইনেমেটিক্স, আরেকটা হচ্ছে তোমার কাইনেটিক্স। এই কাইনেমেটিক্স পার্টে যে সমস্ত কনসেপ্টগুলো গত ক্লাসে আমরা শিখে নিয়েছিলাম সেগুলো হলো এরকম। প্রথম শিখেছিলাম ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। তারপর এখানে একটা সমীকরণ শিখেছিলাম, সেটা কি এম আর সেন্টার অফ মাস ইজ ইকুয়ালস টু সামেশন ওভার এম আই আর আই। এটা হচ্ছে আর সেন্টার অফ মাস ছিল ভর কেন্দ্র বা সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর, ক্যাপিটাল এম হলো ওই সিস্টেমটার টোটাল মাস, আর আর আই ভেক্টর হলো আইতম যে কণা আছে ওই আইতম কণার অবস্থান ভেক্টর, আর এম আই হচ্ছে যে ওই আইতম কণার ভর। এই যতগুলো কণা আছে সমস্ত কণার এই ধরনের যোগ, যেটাকে মোমেন্ট অফ মাস বলা হয়, সেই মোমেন্ট অফ মাসের যে যোগ হবে ভেক্টর যোগ, সেটাই হবে আমার ওই ভর কেন্দ্রের বা সেন্টার অফ মাসের মোমেন্ট অফ মাস। এরপরের দ্বিতীয় কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে ভর কেন্দ্রের বেগ বা ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, যেটা ছিল এরকম VCM, এবং যে সমীকরণটা ফলো করে সেটা হলো এরকম দেখতে। একই আগের মতোই, এটাকে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায়। তৃতীয় কনসেপ্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বলেছিলাম, সেটা হচ্ছে কি না ভরকেন্দ্রের ভরবেগ। সেটা হলো এরকম যে ক্যাপিটাল পি সি এম ইজ ইকুয়ালস টু সামেশন ওভার পি এম। এটা কি বলছে, এটা বলেছে যে একটা সংস্থার ভরকেন্দ্রের যে ভরবেগ হবে, বা এটাকে এরকম করে বলতে পারো সেটা হচ্ছে যে ওই সংস্থাটার মোট ভরবেগ, ভরকেন্দ্রের ভরবেগকে বা ভরকেন্দ্রের বেগ বলো বা ভরকেন্দ্রের ত্বরণ বলো, এরকম যেমন আমরা শব্দ ব্যবহার করব, তার সাথে সাথে এই কথাটাও আমরা ব্যবহার করতে পারি। সেটা হলো সংস্থার মোট ভরবেগ, সংস্থার মোট ত্বরণ, সংস্থার মোট ভর, অর্থাৎ পি সেন্টার অফ মাস, এটাকে আমরা পি টোটালও বলতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হলো ভরকেন্দ্রের যে মোট ভরবেগ, সেই ভরবেগটা বস্তু সংস্থাটা যে সমস্ত কণা দিয়ে তৈরি সেই সমস্ত কণার ভরবেগের ভেক্টর যোগফলের সাথে সমান হবে। এরপর আসছে ভরকেন্দ্রের ত্বরণ। সেই ভরকেন্দ্রের ত্বরণটা কোন সমীকরণ মেনে চলছিল, সেটা হচ্ছে এরকম এম এ সেন্টার অফ মাস ইজ ইকুয়ালস টু সামেশন ওভার এম আই এ আই। এই তিনটি ইকুয়েশন অবজার্ভ করো, এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা। এই তিনটি ইকুয়েশন দেখো একই দেখতে, ফরম্যাটটা দেখো একই দেখতে। আর ইন্টারেস্টিং ব্যাপার কি বললাম, এটা হলো প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট কি বলছি, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে
এই যে সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় সেন্টার অফ মাস বলেছি সেটাকে আমরা টোটাল দিয়েও সাবস্টিটিউট করতে পারি। অর্থাৎ ভরকেন্দ্রের যে ভরবেগ সেটাকে আমরা বলতে পারি সংস্থার মোট ভরবেগ, অথবা ভরকেন্দ্রের যে ত্বরণ সেটাকে আমি বলতে পারি সংস্থার মোট ত্বরণ, এরকম করে বলতে পারি। এই হলো কাইনেমেটিক্স রিলেটেড পার্ট। এবং এখানে সংস্থার মোট ভর এটাকেও ধরে নিতে পারো ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়ালস টু সামেশন ওভার এমআই। এই সমস্ত মেকানিক্যাল প্রপার্টিগুলো কাইনেমেটিক্স রিলেটেড কনসেপ্ট। এরপর কাইনেটিক্স রিলেটেড কনসেপ্টটা কি সেটা আমরা শিখেছিলাম এরকম, নিউটনস সেকেন্ড ল ফর সিস্টেম অফ পার্টিকেল, অর্থাৎ বস্তু সংস্থার উপর যদি নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে সেই সূত্রটা আমরা কিরকম ভাবে লিখব। সেটা হলো এরকম, এফ external total is equals to dpcm by dt equals to m a center of mass। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। সূত্রটা কি বলা হয়েছে? সূত্রটাতে বলা হয়েছে যে একটা বস্তু সংস্থার উপর সমস্ত বাহ্যিক বল যে প্রয়োগ করা হচ্ছে সেই সমস্ত বাহ্যিক বলের মোট যোগফলটা ওই সংস্থার মোট ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান অথবা ত্বরণের সঙ্গে সমানুপাতিক। এখানে একটা কথা বলা হয়েছে এক্সটার্নাল, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করার সময় তোমাকে ইন্টারনাল ফোর্স নিয়ে কোনো রকম কোনো ভাবতে হবে না, বা অভ্যন্তরীণ বল মাথায় না রাখলেও চলবে। এটা হচ্ছে যে এই সূত্রটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অভ্যন্তরীণ বল সম্বন্ধে কোনো ধারণা না থাকলেও আমি প্রবলেম সলভ করে বেরিয়ে আসতে পারবো। আরেকটা কনসেপ্ট বলা হয়েছে টোটাল, অর্থাৎ সমস্ত বাহ্যিক বলগুলোর ভেক্টর যোগফল, এই কনসেপ্টটা আসবে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা আসি, সেটা হচ্ছে এরকম যে যদি এফ এক্সটার্নাল টোটাল ইজ ইকুয়ালস টু 0 হয়, তার মানে সংস্থার উপর প্রযুক্ত বাহ্যিক বলের পরিমাণটা যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে ওই বস্তু সংস্থার মোট ভরবেগটা ধ্রুবক হয়ে যাবে, মানে অপরিবর্তিত থাকবে। এটাকে আমরা বলেছি ভরবেগের সংরক্ষণ সূত্র। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, অনেক জায়গায় এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা প্রবলেম সলভ করব। তাহলে নিউটনস ফোর্স মডেলে আরেকটা কনসেপ্ট বাকি থেকে যায়, সেটা হলো তোমার বলের ঘাত বা ইম্পালস। এই জিনিসটা আমরা দেখে নিই, দেখে নেওয়ার পর আমরা এনার্জি মডেলে শিফট করব। বলের ঘাত বা ইম্পালস এই জিনিসটা কি? নিউটনের যে দ্বিতীয় সমীকরণ আমরা পেয়েছিলাম সেটা ছিল এরকম, এফ এক্সটার্নাল টোটাল ইকুয়ালস টু ডিপি সেন্টার অফ মাস বাই ডিটি। এটাকে একটু গুছিয়ে লেখা যায় এরকম, ডিপি সেন্টার অফ মাস ইজ ইকুয়ালস টু এফ এক্সটার্নাল টোটাল ইন্টু ডিটি। তো উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে এরকম, মাস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন অফ এফ এক্সটার্নাল টোটাল ইন্টু ডিটি। এই যে নতুন পার্টটা পেলাম এটাকে আমরা বলবো ইম্পালস বা বলের ঘাত, যেটাকে আমরা জে দ্বারা প্রকাশ করব, ইন্টিগ্রেশন সাইন এফ ইন্টু ডিটি। এফ বলতে এখানে এফ এক্সটার্নালকে আমরা রিপ্রেজেন্ট করছি। এখন এখানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমরা দেখে নেব। সেই কনসেপ্টটা হচ্ছে যে এরকম, সেটাকে আমরা বলি ইম্পালস মোমেন্টাম থিওরেম। অর্থাৎ আমরা যে এনার্জি ওয়ার্ক পাওয়ার যে মডেলটা আমরা পড়ে নিয়েছিলাম তার মতোই একটা সিস্টেমের মোমেন্টাম বা ভরবেগ হচ্ছে একটা কোয়ান্টিটি, এবং সেটার যদি বৃদ্ধি বা হ্রাস ঘটে
তাহলে বাইরে থেকে ওই সিস্টেমটাতে কিছু পরিমাণ মোমেন্টামের ট্রান্সফার হয়েছে, এরকম ভাবে আমরা পুরো ব্যাপারটাকে ভেবে নিতে পারি। এবং এই যে ইম্পালসটা পড়েছি, এই ইম্পালসটা হচ্ছে যে তোমার সেই ট্রান্সফার ফেনোমেনা। একটাই মাত্র ট্রান্সফার ফেনোমেনা আছে। যেমন এনার্জির ক্ষেত্রে কি হয়েছিল, অনেকগুলো ট্রান্সফার ফেনোমেনা শিখেছিলাম, এনার্জি ট্রান্সফার ফেনোমেনা। যেমন তোমার ওয়ার্কিং, মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হয়, হিটিং, হিট এনার্জি ট্রান্সফার হয়, ঠিক। তো এখানে একটাই ট্রান্সফার ফেনোমেনা আছে, যেটা হচ্ছে তোমার ইম্পালস বা বলের ঘাত, যার মাধ্যমে কি হয়, মোমেন্টামটা এনভায়রনমেন্ট থেকে ওই অবজেক্টে বা অবজেক্ট থেকে এনভায়রনমেন্টে ট্রান্সফার হয়, এরকম করেও ভাবতে পারো। অর্থাৎ এরকম করে লিখতে পারি, এটা হচ্ছে ওই সিস্টেমটার ভরবেগের পরিবর্তন, আর এখানে যেটা আমি লিখলাম সেটা হচ্ছে যে সিস্টেমটার যে মোমেন্টাম ট্রান্সফার ফেনোমেনা আছে সেটা, ঠিক। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা বলি ইম্পালস মোমেন্টাম থিওরি বা বলের ঘাত এবং ভরবেগের উপপাদ্য। এখন এই যে আমরা কনসেপ্টটা শিখলাম, যে ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন অফ এফ ইনটু ডিটি, এটাকে গ্রাফিক্যালি যদি অ্যানালিসিস করতে হয় তাহলে এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়, টাইম ভার্সেস এফ। এটার যদি কোনো রকম কোনো কার্ভ তোমাকে দেওয়া থাকে, তাহলে এই যে এরিয়াটা কভার করবে, এই এরিয়াটাই রিপ্রেজেন্ট করবে তোমার বলের ঘাতকে। তার মানে কি, বলের ঘাত হলো এফ ভার্সেস টি এর যে গ্রাফ হবে সেই গ্রাফের এরিয়াকে রিপ্রেজেন্ট করছে। এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে একটা নতুন কনসেপ্ট অ্যাড করে নেব, সেটা কি, ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। জিনিসটা কি, ঘাত বল মানে বুঝতেই পারছো, এটা এক প্রকারের বল, যে বলটা খুব উচ্চ মানের হবে, মানে তার ম্যাগনিটিউড ভেরি হাই। আর কি না, খুব অল্প সময়ের জন্য বলটা প্রযুক্ত হবে। এই দুটো প্রপার্টি যে বলের থাকবে সেই বলকে আমরা বলবো ঘাত বল। আবার রিপিট করছি, খুব উচ্চমানের বল খুব অল্প সময় ধরে যদি ক্রিয়াশীল হয় সেই ধরনের বলকে আমরা বলবো ঘাত বল। সেটা লম্ব বলও হতে পারে, টান বলও হতে পারে, ঘর্ষণ বলও হতে পারে, ঠিক আছে। তাহলে এটা বলের এক প্রকারের ক্লাসিফিকেশন বলতে পারো, যেটা ঘাত বল। ঘাত বলটা কি দাঁড়ালো, তাহলে খুব উচ্চমানের বল অল্প সময়ের জন্য ক্রিয়াশীল। এখন উচ্চমানের বল এবং অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হওয়ার জন্য তার যেটা কিন্তু সরাসরি আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো না, কারণ সমীকরণটা সম্বন্ধেও জানি না, আর সময়কালও খুবই ক্ষুদ্র। তাই আমরা করি কি, একে এই যে আমরা ইম্পালস মোমেন্টাম কনসেপ্টটা যে শিখেছি সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে বের করি। অর্থাৎ জে ইজ ইকুয়ালস টু ডেল ইনটু পি। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে ওই যে উচ্চমানের বলটা যে বস্তুটার উপর প্রযুক্ত হয়েছে সেই বস্তুটার ভরবেগের একটা পরিবর্তন ঘটছে, যেটা কিন্তু চোখে পড়ার মতো। আর সেই ভরবেগের পরিবর্তনটা যদি আমরা কোনো কারণে মেজার করে নিতে পারি, তাহলে বলতে পারি যে ওটার উপর বলের ঘাতের পরিমাণটা হবে ওই ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা যে মেজারটা করলাম সেটা ইনডাইরেক্ট ওয়েতে করলাম, ডাইরেক্ট ওয়েতে এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা ব্যবহার করে আমরা করতে পারবো না। ঘাত বলের একটা বড় উদাহরণ হচ্ছে যে যখন সংঘর্ষ বা কলিশন এই চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা দেখব যে খুব অল্প সময়ের জন্য দুটো পার্টিকেল বা দুটো অবজেক্টের মধ্যে খুব উচ্চমানের বল প্রযুক্ত হয়, যেটা ঘাত বল। তার মানে সংঘর্ষ চ্যাপ্টারটা বোঝার জন্য ঘাত বলের ধারণা থাকাটা যথেষ্ট দরকার। ঘাত বল সম্পর্কে কতগুলো পয়েন্ট জেনে নাও। প্রথম কি না, সাধারণত সংঘর্ষ বা কলিশন যখন ঘটবে তখন ঘাত বল অবশ্যই প্রযুক্ত হচ্ছে বলে ধরে নেবে। দ্বিতীয়, মহাকর্ষীয় বল বা স্প্রিং বল এরা কখনো ঘাত বলের যোগান দেবে না।
মানে এরা কখনো ঘাত বলের ঘটনাটা ঘটাবে না। তৃতীয় কনসেপ্ট, লম্ব বল, টান বল এবং ঘর্ষণ বল এরা কখনো কখনো তোমার ঘাত বলের মতো আচরণ করবে, আবার কখনো কখনো করবে না। সেটা সিচুয়েশন বা অবস্থার উপর নির্ভর করছে, কোন পরিস্থিতিতে বলগুলো প্রযুক্ত হচ্ছে তার উপর নির্ভর করে যাচ্ছে। যেমন আমি উদাহরণ দিই, লম্ব বল যখন ঘাত বলের যোগান দেবে, এটার উদাহরণ কিরকম? ধরো দুটো অবজেক্ট আছে, মেঝের উপর আছে, তারা করলো কি, মুখোমুখি সংঘর্ষ ঘটালো। তাহলে মুখোমুখি সংঘর্ষ ঘটালে যখন যে সময় তারা সংঘর্ষ ঘটাবে সেই সময় তাদের উপর একটা লম্ব বল ক্রিয়াশীল হবে, সেটা হলো এরকম ক্রিয়া প্রতিক্রিয়া বল। এছাড়াও ওই সময় যদি এর বস্তুগুলোর উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই দিক বরাবর একটা লম্ব বল প্রযুক্ত হবে, এদিক বরাবর হবে, নিচের দিকে m2g আর এটা নিচের দিকে m3g। এখন দেখো এখানে দু রকমের লম্ব বল আছে, একটা হচ্ছে যে ভূমির সঙ্গে লম্ব হবে, আরেকটা হচ্ছে যখন তারা পাশাপাশি সংঘর্ষ ঘটাবে সেই সংঘর্ষ তলের সঙ্গে লম্ব হবে। একটু লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে যে এই যে ঘাত বল হচ্ছে, এই ঘাত বল সাধারণত দেখা গেছে যে যখন তারা পরস্পর টাচ করবে সেই সংস্পর্শ তলের সঙ্গে লম্বভাবে ঘাত বল সাধারণত থাকে। এখানে দেখো এই বস্তু দুটো যে পরস্পর পরস্পরকে টাচ করবে, টাচ করার সময় এই তল দুটো লম্বভাবে দেখো n1 বলটা ক্রিয়াশীল হচ্ছে, এবং ওই টাচ করার সময়টাতেই ওই n1 বলটা ক্রিয়াশীল হবে, বাদবাকি অন্য সময় কিন্তু ক্রিয়াশীল হবে না। অর্থাৎ n1 টা হলো এখানে ঘাত বল, কিন্তু n2 আর n3 এরা কিন্তু ঘাত বল নয়। তাহলে কি জানা গেল? লম্ব বল, টান বল, ঘর্ষণ বল এরা অবস্থান সাপেক্ষে ঘাত বল হতে পারে, আবার নাও হতে পারে। আরেকটা উদাহরণ দিই, ধরো এই যে মেঝে আছে, এই মেঝের উপর একটা গোলক আছে, এই গোলকটার উপর আরেকটা গোলক এসে পড়ছে নিচের দিকে। তাহলে একটা সময় কি হবে, এই গোলকটা টাচ করবে বড় গোলকটাকে, আর যে সময় টাচ করবে সঙ্গে সঙ্গে কি হবে, তাদের লম্ব দিক বরাবর একটা লম্ব বল ক্রিয়াশীল হবে। আর কি সেই সময়ে মেঝেটাও বড় গোলকটার উপর একটা লম্ব বল প্রয়োগ করবে n2। এখন এখানে আরেকটা কনসেপ্ট অ্যাড করে নিই, সেটা হলো দুটো ঘাত বল পরস্পর পরস্পরকে প্রতিমিত করতে পারে। দেখো এখানে এই যে ছোট গোলকটা বড় গোলকটার সঙ্গে যখন সংঘর্ষ ঘটাচ্ছে সেই সময় একটা n1 লম্ব বল ক্রিয়াশীল হয়েছে, এবং খুব কম সময়ের জন্য সেটা ক্রিয়াশীল হবে, অর্থাৎ n1 টা হলো তোমার ঘাত বল। আর দেখো এখানে এই n1 টাকে, বড় গোলকটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই n1 টাকে ব্যালেন্স করছে কে না, n2 নামক লম্ব বলটা। ঠিক, তাহলে n1 যেটা ঘাত বল, সেই ঘাত বলটাকে এখানে ব্যালেন্স করলো কি না, n2 লম্ব বল। অর্থাৎ সেই হিসাবেই কি দাঁড়ালো, n1 এবং n2 এখানে দুজনেই হচ্ছে তোমার ঘাত বল। একটা সিস্টেম বা বস্তু সংস্থার মোশন রিলেটেড সমস্ত ধরনের মেকানিক্যাল প্রপার্টি গুলো নতুন ভাবে ডিফাইন করলাম, এবং তাদের যে বিভিন্ন রিলেশন, সেই রিলেশন গুলো আমরা এখানে দেখে নিলাম। কাইনেটিক্সে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা আবার নতুন ভাবে বস্তু সংস্থার উপর কিভাবে প্রয়োগ হয় সেটা দেখলাম, আর ভরবেগের সংরক্ষণ সূত্রের কনসেপ্টটা জানলাম। তারপর আমরা সর্বশেষ যে কনসেপ্টটা শিখলাম সেটা হচ্ছে তোমার বলের ঘাত, যেটা ছিল এরকম J is equals to integration sin of F into dt, যেটা সংস্থার ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তাহলে এই গেল তোমার নিউটনস ফোর্স মডেল সম্বন্ধে বস্তু সংস্থার সমস্ত রকমের কনসেপ্ট। এরপর আসছে আমার
এনার্জি মডেল। এনার্জি মডেল সম্বন্ধে যা কিছু কনসেপ্ট সেটা কিন্তু আমরা মূলত শক্তি কার্যক্ষমতা যে ক্লাসটা নিয়েছিলাম সেই শক্তি কার্যক্ষমতাতেই সবকিছু বলে দেওয়া হয়েছিল। শুধুমাত্র তার মেন আইডিয়াটাকে আমরা এখানে আনবো। তার সাথে সাথে পার্টিকেলে আমরা কি ধরবো, কি বাদ দেব, আর সিস্টেম অফ পার্টিকেলে আমরা কি কনসেপ্ট আনবো, সেই সমস্ত জিনিসগুলো একটু রিভাইজ করে নেব। মূলত শক্তির সংরক্ষণ নীতি সম্বন্ধে যে সূত্রটা আমরা শিখেছিলাম, ডিইপি প্লাস ডিইকে প্লাস ডিই ইন্টারনাল ইজ ইকুয়ালস টু ডিডব্লিউ এক্সটার্নাল প্লাস ডিকিউ প্লাস ডট ডট ডট। এই যে শক্তির সংরক্ষণ সম্বন্ধে যে কনসেপ্টটা শিখেছি, যে একটা সিস্টেম, এই যে দেখো সিস্টেম মানে এই কনসেপ্টটা কিন্তু মূলত সংস্থার উপর প্রযোজ্য। তবে তুমি একটা পার্টিকেল নিয়েও কাজ করতে পারো। সেক্ষেত্রে কি হবে, একটা পার্টিকেলের ক্ষেত্রে আমি তার স্থিতিশক্তির ধারণাটা আনবো না, আর তার অভ্যন্তরীণ শক্তির ধারণাটা আনবো না। তাহলে একটা কণার ক্ষেত্রে কেবলমাত্র তার যে শক্তির পরিবর্তন হবে সেটা হলো তার গতিশক্তির পরিবর্তন। এটাই হলো বস্তু সংস্থার সঙ্গে একটা কণার পার্থক্য। আর যখন তুমি বস্তু সংস্থা ধরবে, তাহলে বস্তু সংস্থার মধ্যে তিনটে ফরম্যাটে এনার্জি স্টোর হয়, যেটা আমরা আগে বলেছিলাম। সেটা তোমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, আর অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। আর এই সংস্থাটা থেকে ডিফারেন্ট ফরমেশনে এনার্জি বেরিয়ে যেতে পারে বা এনার্জি প্রবেশ করতে পারে। সেই এনার্জি ট্রান্সফার ফেনোমেনা, যেমন এক্সাম্পল হিসেবে আমরা শিখেছিলাম যে ওয়ার্ক ডান বা ওয়ার্কিং, কৃতকার্যের মাধ্যমে কি হয়, মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হয়। একটা কণার ক্ষেত্রেও ঠিক একই, কৃতকার্যের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হবে। যদি পজিটিভ ওয়ার্ক ডান হয় তার কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে, যদি নেগেটিভ ওয়ার্ক ডান হয় তাহলে তার কাইনেটিক এনার্জি হ্রাস পাবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা বলেছিলাম ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম। একটা পার্টিকেলের ক্ষেত্রে কেবলমাত্র এই থিওরেমটাই প্রযোজ্য। কিন্তু সিস্টেম অফ পার্টিকেল নিয়ে যখন তুমি কাজ করবে, তখন দুটো থিওরেম এসে যাবে এখান থেকে। একটা হচ্ছে তোমার ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম, আরেকটা হলো তোমার ওয়ার্ক পোটেনশিয়াল এনার্জি থিওরেম। শুধুমাত্র এই আগের কনসেপ্টটারই রিফরমেশন, অর্থাৎ কেবলমাত্র যদি কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় তাহলে সিস্টেমটার উপর যে পরিমাণ ওয়ার্ক ডান করা হবে সেটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি চেঞ্জের সঙ্গে সমান। আবার পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কেবলমাত্র যদি পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ হয় সেক্ষেত্রে কি হবে, যে তার উপর ওয়ার্ক ডান পোটেনশিয়াল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান। অথবা এটাকে তুমি এক্সটার্নাল এর পরিবর্তে যদি ইন্টারনাল দিয়ে সাবস্টিটিউট করতে চাও তাহলে মাইনাস সাইন একটা নিতে হবে। এই সমস্ত কনসেপ্টগুলো আমরা এনার্জি ওয়ার্ক পাওয়ারের যে ভিডিও আছে সেই ভিডিওতে ইন ডিটেলস বলেছিলাম। তাহলে এই হলো তোমার একটা বস্তু সংস্থার উপর যখন কাজ করব, তার উপর শক্তির সংরক্ষণ সূত্র যখন লাগাবো, তখন এইভাবে আমরা শিফট করব। এখন সংস্থার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি অফ সিস্টেম অফ পার্টিকেলস, এই জিনিসটা কি দেখো। একটা সংস্থার মধ্যে ধরো n সংখ্যক পার্টিকেল আছে, তাহলে ওই সংস্থার n সংখ্যক পার্টিকেলের প্রত্যেকের ধরো বিভিন্ন পার্টিকেলের ভেলোসিটি v1 v2 আপ টু vn। তাহলে সেক্ষেত্রে ওই পার্টিকেল গুলোর যে এনার্জি হবে সেটা কিরকম হবে, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার প্লাস ডট 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 হাফ mn vn স্কয়ার। তাহলে এটা হলো প্রথম কণার, দ্বিতীয় কণার, এরকম করে n তম কণার যে গতিশক্তি, সেই গতিশক্তির মোট যোগফল হবে ওই সংস্থাটার গতিশক্তির সঙ্গে সমান। অর্থাৎ দাঁড়ালো একটা সংস্থার মোট গতিশক্তি ওই সংস্থার অন্তর্গত কণাগুলোর মোট গতিশক্তির যোগফলের সঙ্গে সমান। এরপর আসি সংস্থার স্থিতিশক্তি।
সংস্থার স্থিতিশক্তি সম্বন্ধে অলরেডি আমি বলেই দিয়েছি। প্রথম ধারণা এটাই বলেছিলাম যে যদি কোনো সংস্থার স্থিতিশক্তির ধারণা আনতে হয় তাহলে প্রথম কনসেপ্ট তুমি যেটা দেখবে সেটা হলো তোমার সংস্থার মধ্যে মিনিমাম দুটো বা তার থেকে বেশি অবজেক্ট আছে কিনা, মানে সাবসিস্টেম আছে কিনা, এবং তার সাথে সাথে কি তাদের মধ্যে যে বল ক্রিয়াশীল হচ্ছে অর্থাৎ অভ্যন্তরীণ বল, সেই অভ্যন্তরীণ বলটা সংরক্ষী বা কনজারভেটিভ নেচার কিনা। যদি এই কন্ডিশন স্যাটিসফাই হয় তখন তুমি সংস্থার ক্ষেত্রে স্থিতিশক্তির ধারণা আনবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে সংস্থার স্থিতিশক্তি হয়, কণার স্থিতিশক্তি হয় না। তাহলে এইগুলো মেন কনসেপ্ট, বাদ বাকি পার্টটা তুমি কার্যক্ষমতা শক্তির ওই ভিডিওটা দেখে নেবে। তো এই হলো তোমার একটা সংস্থার শক্তি সম্বন্ধে ধারণা। আর যদি কৃতকার্য সম্বন্ধে বলতে চাই তাহলে সেক্ষেত্রে হবে তোমার এরকম যে যে সমস্ত বলগুলো আছে সেই সমস্ত বলের জন্য যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে সেই ডিসপ্লেসমেন্ট এর ডট প্রোডাক্ট হবে তোমার কৃতকার্যের সঙ্গে সমান। অর্থাৎ F1 বলের জন্য ডিসপ্লেসমেন্ট যদি dx1 হয় আর F2 বলের জন্য ডিসপ্লেসমেন্ট যদি dx2 হয় তাহলে কৃতকার্যের মান হবে W2। তাহলে টোটাল ওয়ার্ক ডান W W1 W2। তাহলে আজকে আমরা কি করলাম যে বস্তু সংস্থার বলবিজ্ঞানের যে পার্টটা আছে পুরো পার্টটাই সবটা জানলাম। একটা হচ্ছে নিউটনস ফোর্স মডেল, ফোর্স মডেলের কনসেপ্টে সমস্ত কিছু মেকানিক্যাল যে বিহেভিয়ার গুলো ছিল সমস্ত বিহেভিয়ার জেনে নিলাম। আরেকটা হলো নিউটনস এনার্জি মডেল, যেখানে আমরা এনার্জি সম্বন্ধে সমস্ত কনসেপ্ট গুলো শিখলাম। এরপর আমরা অ্যাপ্লিকেশন পার্টে যাব। এক্ষেত্রে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমরা করব সেটা হচ্ছে তোমার টু বডি সিস্টেম। অর্থাৎ দুটো পার্টিকেল হতে পারে বা দুটো বডি হতে পারে, সেই দুটো বডি মিলে আমার একটা সিস্টেম তৈরি হয়েছে। এখন এই যে টু বডি সিস্টেম, এই টু বডি সিস্টেমের মেকানিক্যাল বিহেভিয়ার আমরা জেনে নেব, যেগুলো আমরা শিখেছি যে সমস্ত প্রপার্টি গুলো। কেন টু বডি সিস্টেম? কারণ এটা হচ্ছে সব থেকে সিম্পল সিস্টেম। সিঙ্গেল পার্টিকেলের পরই তোমার চলে আসে টু পার্টিকেল, অর্থাৎ টু বডি প্রবলেমটা সব থেকে সিম্পল সিস্টেম হয়। এবং একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম সম্বন্ধে বোঝার জন্য প্রথম এর উপর কনসেপ্টটা অনেকটা জরুরি। তো আসা যাক, প্রথমে যেটা শিখবো সেটা হলো মোশন উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, অর্থাৎ ভর কেন্দ্রের সাপেক্ষে ওর গতিটা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভর কেন্দ্রের সাপেক্ষে, আপেক্ষিক ব্যাপার। তাহলে এখানে সমস্ত কিছু কাজকর্ম কোন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে করব? যেই রেফারেন্স ফ্রেমটা ভর কেন্দ্রের সাথে যুক্ত আছে, বা যে রেফারেন্স ফ্রেমের অরিজিনটা বা মূল বিন্দুটা ভর কেন্দ্রের সাথে যুক্ত আছে, সেই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে ওই টু বডি সিস্টেমটাকে আমরা অ্যানালিসিস করব। তো প্রথমে দেখা যাক। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে টু বডি সিস্টেম বলো, এরপরে আমরা যে রিজিড বডি ডিনামিক্স যেটা পড়বো, বিলেয় বস্তুর গতি, সেখানে কিন্তু আপেক্ষিক গতির ধারণাটা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করবে। দেখো আমরা এখানে কিরকম করে আপেক্ষিক গতির ধারণাকে ব্যবহার করি। অর্থাৎ আপেক্ষিক গতির কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আরেকবার ক্লিয়ার করে নেবে। দেখো আমরা ভরকেন্দ্রের অবস্থার সমীকরণ কি লিখেছিলাম? এম আর সেন্টার অফ মাস ইজ ইকুয়ালস টু ছিল m1 r1 প্লাস m2 r2। এটা ধরো তোমার একটা কণা, এর ভর m1, আর এটা একটা কণা, এটার ভর m2। এখন কি বললাম যে যদি তোমার নির্দেশ তন্ত্রটা বা কোঅর্ডিনেট ফ্রেমটা যদি তোমার ভর কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে আর সেন্টার অফ মাস কি হবে? 0 হবে, কারণ মূল বিন্দুতে আছে, মূল বিন্দুর অবস্থান কত? 0। ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? m1 r1 প্লাস m2 r2।
এখান থেকে কি বলতে পারি, তার মানে এখানে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে আমি যা কিছু মেজার করছি সব ওই নির্দেশ তন্ত্রের সাপেক্ষে, যে নির্দেশ তন্ত্রের মূল বিন্দুটা ভর কেন্দ্রের সঙ্গে যুক্ত আছে। তাহলে সেই নির্দেশ তন্ত্রের সাপেক্ষে প্রথম বস্তুটার অবস্থান ভেক্টর এটা না হয়ে r1 ড্যাশ হবে, কারণ ওই নির্দেশ তন্ত্রের সাপেক্ষে মেজার করছি। সিমিলারলি দ্বিতীয় যে পার্টিকেলটা আছে তার অবস্থান কি লিখবো, r2 ড্যাশ। এই ড্যাশটা কেন এলো, কারণ আমি যে নির্দেশ তন্ত্রের সাপেক্ষে মেজার করছি সেই নির্দেশ তন্ত্রটা তোমার ভর কেন্দ্রের সঙ্গে যুক্ত নির্দেশ তন্ত্র, অর্থাৎ সমস্ত মেজারমেন্ট আমি করছি কি ভর কেন্দ্র থেকে করছি। তাহলে এই ইকুয়েশনটা কি বলছে, m1 r1 ড্যাশ ইজ ইকুয়ালস টু m2 r2 ড্যাশ মাইনাস, অর্থাৎ r1 ড্যাশ এবং r2 ড্যাশ পরস্পরের সঙ্গে অপোজিট, অর্থাৎ ভর কেন্দ্রটা তোমার m1 এবং m2 বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবর্তী কোনো একটা জায়গায় হবে। আর এই যে মূল বিন্দু থেকে m1 এর পজিশন ভেক্টর যদি r1 ড্যাশ হয়, মূল বিন্দু থেকে m2 এর পজিশন যদি r2 ড্যাশ হয়, সেক্ষেত্রে একটার মড ভ্যালু যদি নেই, আমরা ইকুয়েশনটা বলতে পারি r1 ড্যাশ বাই r2 ড্যাশ ইজ ইকুয়ালস টু m2 বাই m1, অর্থাৎ মূল বিন্দু থেকে ওই বস্তু দুটো দূরত্বের অনুপাত তাদের ভরের বিপরীত অনুপাতের সঙ্গে সমান। যার ভর যত বেশি হবে মূল বিন্দু থেকে তার দূরত্ব তত কাছাকাছি হবে, এই কথাটা আমি বলতে চাচ্ছি। এটা হলো তোমার প্রথম কনসেপ্ট, যে কাজটা আমরা করলাম সব কিন্তু ভর কেন্দ্রের সাপেক্ষে বলা হয়েছে, অর্থাৎ আপেক্ষিকের কনসেপ্ট আনলাম। দ্বিতীয় আমি একটা সমীকরণ পেয়েছিলাম, m v center of mass is equals to m1 v1 plus m2 v2, সংস্থার ভর কেন্দ্রের যে বেগ সেটা এই সমীকরণ মেনে চলে। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, v center of mass is equals to m1 v1 plus m2 v2 by capital M মানে টোটাল মাস m1 plus m2। আমি কি বললাম, যা কিছু কাজ করব উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাসের রেসপেক্টে। তাহলে প্রথম পার্টিকেলটার যে ভেলোসিটি, এই যে প্রথম পার্টিকেলটা এখন যদি ভেলোসিটি নিয়ে যায় v1 আর দ্বিতীয় পার্টিকেলটা যদি ভেলোসিটি নিয়ে যায় v2, তাহলে প্রথম পার্টিকেলটার ভেলোসিটি কার সাপেক্ষে, না সেন্টার অফ মাসের সাপেক্ষে। সেটা কি হবে, রিলেটিভ মোশনের ডেফিনেশন অনুযায়ী v1 মাইনাস v সেন্টার অফ মাস ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন করবে, এই মানটা যদি এখানে বসাই কি হবে, তাহলে v1 মাইনাস m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2। এখন দেখো এটা যদি ফ্যাক্টরাইজড হয়ে যায় তাহলে সেটা কি হবে, m1 v1 প্লাস m1 v2, তো m1 v1 কেটে যাবে, m2 কমন নিয়ে সরাসরি আমি অ্যানসারটা লিখছি, ইজ ইকুয়ালস টু দাঁড়াবে m2 v1 মাইনাস v2 বাই m1 প্লাস m2। v1 মাইনাস v2 এটাকে আমরা বলতে পারি v of 1 with respect to 2, অর্থাৎ ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, v of 1 with respect to center of mass, ভর কেন্দ্রের সাপেক্ষে প্রথম কণাটার যে বেগ হবে সেটাকে আমরা লিখতে পারি অন্যজনের ভর ইনটু প্রথমটার বেগ দ্বিতীয়টার সাপেক্ষে বাই পুরো সংস্থার ভর। এটাই হয়েছে। তাহলে কি পেলাম, প্রথম কণাটা ভর কেন্দ্রের সাপেক্ষে সেটা হবে অন্যটার ভর ইনটু প্রথমটার বেগ
দ্বিতীয় জনের সাপেক্ষে বাই সংস্থার মোট ভর। এখন যদি বলি যে প্রথমটার ভরবেগ ভর কেন্দ্রের সাপেক্ষে, তার মানে কি হবে এটা, p of 1 with respect to cm is equals to প্রথমটার ভর ইনটু এটা v of 1 with respect to cm equals to কি দাঁড়াচ্ছে m1 m2 by m1 plus m2 into v of 1 with respect to 2। m1 m2 by m1 plus m2 এটাকে আমরা মিউ বলতে পারি। এই মিউটাকে কি বলা হয়, মিউটাকে বলা হয় রিডিউসড মাস। সিমিলারলি দ্বিতীয় পার্টিকেলের ক্ষেত্রে আমরা এরকম করে বলতে পারি, সেটা কি p of 2 with respect to center of mass is equals to m1 m2 by m1 plus m2 into v of 2 with respect to 1 equals to কি দাঁড়ালো mu of v of 2 with respect to 1। তাহলে এই কনসেপ্টটা আর এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ভর কেন্দ্রের সাপেক্ষে প্রথম কণার ভরবেগ এবং ভর কেন্দ্রের সাপেক্ষে দ্বিতীয় কণার ভরবেগ, তাদের দেখো তাদের মধ্যে যে আপেক্ষিক বেগ আছে তার উপর নির্ভর করছে, আর রিডিউসড মাস তো অবশ্যই আছে, হয়েছে। আচ্ছা, এখন আমরা কি বলেছিলাম যে কোন সংস্থার মোট ভরবেগ সেই সংস্থাটার ভরবেগের সংস্থার অন্তর্গত কণাগুলোর ভরবেগের যোগফলের সঙ্গে সমান, এটা আমাদের ডেফিনেশন ছিল। তাহলে কোন সংস্থার ভরকেন্দ্রের সাপেক্ষে ভরবেগ ওই সংস্থার প্রতিটা কণার ভরকেন্দ্রের সাপেক্ষে ভরবেগের যোগফলের সঙ্গে সমান। তাহলে এই মানটা যদি বসিয়ে নিই কি পাচ্ছি, মিউ কমন নিচ্ছি, v of 1 with respect to 2 minus v of 2 with respect to 1। এখন আপেক্ষিক বেগের পোরশনটাতে আমরা শিখে নিয়েছিলাম, কি শিখেছিলাম, v of 1 with respect to 2 is equals to, এটা প্লাস সাইন হবে, এটা যোগ আছে, is equals to v of 2 with respect to 1 মাইনাস সাইন, অর্থাৎ একটা অপরটার বিপরীত, অর্থাৎ এই মানটা v of 1 2 এর মানটা যদি এখানে বসাই v of 2 1 v of 2 1 কেটে যাবে, is equals to দাঁড়াবে 0। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কনসেপ্টটা কি, ভরকেন্দ্রের সাপেক্ষে সংস্থার মোট ভরবেগ সব সময় শূন্য হবে যে কোনো পরিস্থিতিতেই। এটা আর কি মানে, ভরকেন্দ্রের সাপেক্ষে ওই বস্তুটার উপর অভ্যন্তরীণ বল প্রযুক্ত হোক কি বাহ্যিক বল প্রযুক্ত হোক, যাই হোক না কেন, তার কোনো রকম কোনো এফেক্ট আমরা দেখতে পাবো না। কারণ কি হচ্ছে, ভরকেন্দ্রের সাপেক্ষে ওই সংস্থার মোট ভরবেগ শূন্য যে কোনো পরিস্থিতিতেই, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা কি পেলাম দেখো, মেন সামারি এরকম, mi ri with respect to cm is equals to 0, mi vi with respect to cm summation over is equals to 0, mi ai with respect to cm is equals to 0। এই তিনটে কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ, কখন না যখন আমরা ভরকেন্দ্রের সাপেক্ষে কাজ করছি, মাথায় রাখবে। এর পরের কনসেপ্ট, এই যে দুটো পার্টিকেল বা দুটো বডি নিয়ে যে সিস্টেম তৈরি করলাম, সেই দুটো সিস্টেমের গতিশক্তির পরিমাণটা কতটা হবে। শুধু গতিশক্তি না, সেই গতিশক্তিটা কার সাপেক্ষে না ভরকেন্দ্রের সাপেক্ষে। এরকম করে লিখতে পারি আমরা, প্রথম কণাটার যে গতিশক্তি আছে k of 1 with respect to cm, অর্থাৎ ভরকেন্দ্রের সাপেক্ষে প্রথম কণাটার কতটা হবে, হাফ ইনটু প্রথম কণাটার ভর ইনটু ভি স্কয়ার। ভি স্কয়ার বলতে ভরকেন্দ্রের সাপেক্ষে ওই প্রথম কণাটার বেগের স্কয়ার, ভি অফ 1 with respect to cm এর হোল স্কয়ার। দেখো তো ভি অফ 1 with respect to cm কি পেয়েছিলাম, ভি অফ 1 with respect to cm যেটা বলেছিলাম অন্যের ভর
ইন্টু আপেক্ষিক বেগ বাই m1 প্লাস m2। এটা বসিয়ে নেই, হাফ ইন্টু m1 অন্যটার ভর আপেক্ষিক বেগ বাই m1 প্লাস m2 এই পুরোটার হোল স্কয়ার। ভেঙে নেই, হাফ m1 m2 এর হোল স্কয়ার বাই m1 প্লাস m2 এর হোল স্কয়ার বাই v of 1 with respect to 2 স্কয়ার। এটা মড ভ্যালু নিতে পারো, কোনো সমস্যা নেই। সিমিলারলি আমি বলতে পারি k of 2 with respect to cm, দ্বিতীয় কণার গতিশক্তি ভরকেন্দ্রের সাপেক্ষে কত হবে তাহলে? হাফ, এখানে লক্ষ্য করো m1 এর জায়গায় আসবে m2 ইনটু m1 এর m1 প্লাস m2 এর হোল স্কয়ার ইনটু v of 2 with respect to 1 এর মডের স্কয়ার। তাহলে ওই সংস্থাটার যে দুটো পার্টিকেল মিলে বা যে দুটো বডি মিলে ওই সিস্টেমটা তৈরি হয়েছে, সেই সিস্টেমটার টোটাল এনার্জি যদি বলি কার সাপেক্ষে? ভরকেন্দ্রের সাপেক্ষে। সেটা কি হবে? এই দুটোর যোগফল হবে। তো আমি সরাসরি লিখে নিচ্ছি, হাফ অফ m1 m2 স্কয়ার বাই m1 প্লাস m2 এর হোল স্কয়ার v of 1 with respect to 2 এর হোল স্কয়ার প্লাস হাফ অফ m2 m1 এর স্কয়ার বাই m1 প্লাস m2 এর হোল স্কয়ার ইনটু v of 2 with respect to 1 মড স্কয়ার। এখান থেকে লক্ষ্য করো তো, কি লক্ষ্য করবে? দেখো m1 m2 m1 প্লাস m2 এর হোল স্কয়ার যদি কমন নিয়ে নিই, আর v of 1 2 is equals to কি বলেছিলাম? মাইনাস অফ v of 2 1। এখন তার হোল স্কয়ার আছে মানে v of 1 2 এর মড ভ্যালু কি হবে? v of 2 1 এর মড ভ্যালুর সঙ্গে সমান। বুঝেছো? তাহলে এখান থেকে দেখো আমি যদি এরকম করে কমন নিই, হাফ m1 m2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে রয়েছে m2 প্লাস m1 বাই নিচে ছিল m1 প্লাস m2 এর হোল স্কয়ার ইনটু আমি v of 1 2 এরকম করে বলতে পারি v of 1 with respect to 2 এর হোল স্কয়ার। তাহলে দেখো এখানে m1 m2 একটা কেটে যাচ্ছে, তার মানে আমার অ্যানসারটা কি দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে এরকম যে পুরো সিস্টেমটার কাইনেটিক এনার্জি কার সাপেক্ষে? না ভরকেন্দ্রের সাপেক্ষে। কি দাঁড়ালো? হাফ ইনটু, লক্ষ্য করো m1 m2 বাই m1 প্লাস m2, এটা কি বলেছিলাম? মিউ বা রিডিউসড মাস, মিউ ইনটু v of 1 with respect to 2 এর হোল স্কয়ার। মিউটা কি? m1 m2 বাই m1 প্লাস m2। তাহলে আমরা যে কনসেপ্টগুলো শিখেছিলাম সেই কনসেপ্টগুলো আমরা টু বডি সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করে সেখানে আমরা নতুন নতুন কনসেপ্ট আমরা অ্যাড করছি। তাহলে এটা হলো ভরকেন্দ্রের সাপেক্ষে গতিশক্তি, যেই শক্তির পরিমাণটা সর্বনিম্ন। এখন যদি অন্য কোনো রেফারেন্স ফ্রেম থেকে এই গতিশক্তির পরিমাণটা আমরা অ্যানালিসিস করি, অন্য কোনো রেফারেন্স ফ্রেম থেকে, তাহলে সেই গতিশক্তির পরিমাণটা কতটা হবে? সেটা হচ্ছে যে ভরকেন্দ্রের গতিশক্তি প্লাস ভরকেন্দ্রের সাপেক্ষে ওই সংস্থার গতিশক্তি, এই দুটোর যোগ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আমরা পরবর্তীকালে প্রচুর লাগাবো। সেটা কি দাঁড়ালো? যে কোনো বস্তু সংস্থার মোট গতিশক্তি, ভরকেন্দ্রের গতিশক্তি এবং ভরকেন্দ্রের সাপেক্ষে ওই সংস্থার মোট গতিশক্তির যোগফলের সঙ্গে সমান হবে। এরপরে লাস্ট কনসেপ্ট, সেটা হলো যদি আমি এই টু বডি সিস্টেমের উপর ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেমটা লাগাতে চাই, তাহলে কি হবে? ওই সংস্থার গতিশক্তির পরিবর্তন ওই সংস্থার উপর মোট কৃতকার্যের সঙ্গে সমান হবে। এখন যদি ভরকেন্দ্রের সাপেক্ষে করি,
তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে গতিশক্তির পরিবর্তন কতটা হবে? হাফ ইন্টু মিউ ভি রিলেটিভ, এই যে এটাকে আমি বলতে পারি ভি রিলেটিভ আপেক্ষিক বেগ এর স্কয়ার কখন না ফাইনালে, মাইনাস হাফ ইন্টু মিউ ভি রিলেটিভ কখন না ইনিশিয়াল কন্ডিশনে এর স্কয়ার ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ এক্সটার্নাল, যদি কোন রকম কোনো ইন্টারনাল ফোর্সের এক্সিস্টেন্স না থাকে। যদি ইন্টারনাল ফোর্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ডেল ডাব্লিউ ইন্টারনাল এটা যোগ করতে হবে, তখন অ্যান্সারটা হবে এরকম। এই হলো তোমার টু বডি সিস্টেমের উপর আমরা নিউটনস ফোর্স মডেল লাগালাম, নিউটনস এনার্জি মডেল লাগিয়ে নতুন নতুন কনসেপ্ট পেলাম।